প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা গোলক অধ্যায়ের কোষে দেখি 12 অনুশীলনীর কতগুলি সমস্যার সমাধান শিখে নেব। 1 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তোমরা জানো সমগ্রতল নির্ণয়ের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। তার মানে এই ক্ষেত্রে হবে 4 ইন্টু 22/7 ইন্টু 10.5 হোল স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার, তাহলে এত বর্গ সেন্টিমিটার। এটিকে সরল করলে আমরা পাবো 1386 বর্গ সেন্টিমিটার। সুতরাং গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল 1386 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা হিসাবে খরচ হয়েছে 431.20 টাকা। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে মোট খরচ দেওয়া আছে, প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ দেওয়া আছে, তাহলে মোট খরচকে প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ দিয়ে ভাগ করলে আমরা চামড়ার বলটির সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পাচ্ছি কত? 4312/175। তাহলে 4πr² সমান এই সংখ্যাটি। তাহলে এখান থেকে আমরা সরল করলে r² এর মান পাবো 49/25, অর্থাৎ r এর মান কত আসছে? বর্গমূল করলে 7/5। তাহলে 2r সমান কত হবে? 14/5। তাহলে ব্যাসের দৈর্ঘ্য আমরা কত পাবো? 14কে 5 দিয়ে ভাগ করলে 2.8 সেন্টিমিটার। 3 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাহলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে? কত ঘন সেন্টিমিটার বলেছে? তোমরা জানো আয়তনের একক ঘন একক হয়, সুতরাং আমাদের আয়তন বের করে নিতে হবে। ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 7কে 2 দিয়ে ভাগ করব, 7/2 সেন্টিমিটার। তাহলে বলটির আয়তন সূত্র কি? 4/3 πr³ তাহলে এক্ষেত্রে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর মানে 7/2 হোল কিউব ঘন সেন্টিমিটার। এটিকে সরল করলে আমরা কত পাচ্ছি? 539/3, অর্থাৎ 179.2 ঘন সেন্টিমিটার। সুতরাং বলটিতে 179.2 ঘন সেন্টিমিটার লোহা আছে। 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। বলা আছে কি 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তোমরা জানো আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কোনো বস্তুকে জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি তার নিজের আয়তনের সমান আয়তনের জলকে অপসারিত করে। সুতরাং এক্ষেত্রে অপসারিত জলের আয়তন এবং নিরেট গোলকের আয়তন সমান, সুতরাং আমাদের নিরেট গোলকের আয়তন নির্ণয় করতে হবে। ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 28 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 28কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 14 সেন্টিমিটার। তাহলে গোলকটির আয়তন 4/3 πr³ অর্থাৎ 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 কিউব ঘন সেন্টিমিটার। এটিকে আমরা যদি সরল করি, গুণ ভাগ করি, তাহলে 11,498.23 ঘন সেন্টিমিটার পাবো। সুতরাং গোলকটির আয়তন হবে 11,498.23 ঘন সেন্টিমিটার। এই পরিমাণ জল অপসারিত করবে গোলকটি। 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে যখন ব্যাসার্ধ 7 সেন্টিমিটার ছিল তখন সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল? যখন ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হলো তখন সমগ্রতলের ক্ষেত্রফল কত হলো নির্ণয় করব। করে একটিকে আরেকটি দিয়ে ভাগ করলেই আমরা অনুপাত পেয়ে যাব। তাহলে প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr², 4 ইন্টু পাই ইন্টু 7²। পরে আয়তন কত হয়েছে? 4π ইন্টু r², অর্থাৎ 4 ইন্টু পাই ইন্টু 21²। 4π কেটে গেলে 7² অনুপাত 21²। এটিকে আমরা লিখতে পারি 7/21 হোল স্কোয়ার। অনুপাত থেকে আমরা ভগ্নাংশে লিখতে পারি। তাহলে 7 আর 21 কাটাকুটি করলে আমরা পাবো কত? 1/3। 1/3 বর্গ মানে 1/9। তাহলে অনুপাতটা কত হলো? 1:9। 6 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য আমাদের হিসাব করে লিখতে হবে। তাহলে বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে, তার মানে কি আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা বলা আছে বাটিটির। তাহলে এখান থেকে আমাদের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে বাটিটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr²। অর্ধ গোলাকৃতি বাটি, তার বক্রতলের ক্ষেত্রফল 2πr²। এটা সমান 127.27। তাহলে এটিকে সরল করলে 891/7 পাবো।
2 পাই মানে 22/7 ইন্টু r স্কোয়ার, সমাধান করলে r স্কোয়ারের মান আমরা পাচ্ছি কত 81/4। সুতরাং r এর মান কত হবে 81/4 এর বর্গমূল অর্থাৎ 9/2, তাহলে 2r সমান কত হবে 9। সুতরাং ব্যাসের দৈর্ঘ্য কত হবে 9 সেন্টিমিটার। 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। গোলাটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে, কত ঘন সেন্টিমিটার বলেছে, তার মানে কি করতে হবে আমাদের আয়তন বের করতে হবে, কারণ আয়তনের একক ঘন একক, এবং তারপরে আমাদের গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে লোহার গোলাটির আয়তন সূত্র কি 4/3πr³ তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান 2.1 কিউব ঘন সেন্টিমিটার। এটিকে আমরা সরল করে হিসাব যদি করি গুণ করি তাহলে আমরা 38.808 এই সংখ্যাটি পাবো। তার মানে গোলাটিতে 38.808 ঘন সেন্টিমিটার লোহা আছে। বক্রতলের ক্ষেত্রফল সূত্র জানো 4πr², তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু আর মানে 2.1 হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এটিকে আমরা সরল করলে শেষ পর্যন্ত পাবো কি 55.44 বর্গ সেন্টিমিটার। সুতরাং লোহার গোলাটির বক্রতলের ক্ষেত্রফল হবে 55.44 বর্গ সেন্টিমিটার। এবার 8 নম্বর সমস্যাটি দেখো, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 14/2 মানে 7 সেন্টিমিটার। গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে যে নিরেট গোলক তৈরি করা যাবে তার আয়তন আমরা বের করব। নিরেট সিসার গোলকটি যাকে গলিয়ে নতুন গোলক তৈরি করতে হবে তার আয়তন বের করব। তাহলে এই সিসার গোলকটির আয়তনকে একটি গোলকের আয়তন দিয়ে ভাগ করলেই আমরা গোলকের সংখ্যা বার করতে পারবো। তাহলে সিসার গোলকের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, আয়তন 4/3πr³ অর্থাৎ 7 কিউব ঘন সেন্টিমিটার। নিরেট যে লোহার গোলক তৈরি করতে হবে তার আয়তন 4/3πr³, আর মানে 3.5 হোল কিউব ঘন সেন্টিমিটার। সুতরাং গোলকের সংখ্যা কত হবে 4/3π ইন্টু 7 কিউবকে 4/3π ইন্টু 3.5 হোল কিউব দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে এই 4/3π লব হর থেকে কেটে গেল, তাহলে 7/3.5 হোল কিউব, 7কে 3.5 দিয়ে আমরা যদি কাটি তাহলে কত পাবো 2, তাহলে 2 কিউব মানে 8। তার মানে আমরা 8টা গোলক তৈরি করতে পারবো। এরপর 9 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি হলো। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমাদের লিখতে হবে। তাহলে 3টি গোলকের মোট আয়তন কত হবে আমরা বের করে নেব। সেই মোট আয়তন আর যে গোলকটি তৈরি করা হলো তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরে নেব। তাহলে বড় গোলকটির আয়তন সমান এই 3টি গোলকের আয়তনের সমষ্টির সাথে সমান হবে। তাহলে তামার গোলক 3টির মোট আয়তন কত 4/3πr³ 4/3πr³ প্লাস 4/3πr³। তাহলে আর এর মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এটিকে আমরা সরল করলে 4/3π কমন যাচ্ছে, তাহলে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, 3 কিউব মানে 27, 4 কিউব মানে 64, 5 কিউব মানে 125। তাহলে কত হচ্ছে 4/3π ইন্টু 216 মানে কি 6 কিউব, তাহলে 4/3π ইন্টু 6 কিউব, তাহলে 4/3πr³ এই আকারে চলে এলো। তাহলে যে গোলকটি বড় গোলকটি তৈরি হলো তার ব্যাসার্ধ কত হবে 6 সেন্টিমিটার। 10 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 42/2 অর্থাৎ 21 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা খরচ হয়েছে, তাহলে মোট কত খরচ পড়বে। তাহলে প্রতি বর্গমিটার বর্গ একক মানে কি বক্রতলের ক্ষেত্রফলের একক বর্গ একক। তাহলে এক্ষেত্রে আমাদের বক্রতলের ক্ষেত্রফল আমাদের প্রথমে নির্ণয় করে নিতে হবে। তোমরা জানো গম্বুজ দেখতে এই রকম, তাহলে এই উপরিতলটা আমাদের রং করতে হবে। তাহলে এই উপরিতল মানে এই বক্রতলের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করে নেব। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, এক্ষেত্রে যেহেতু অর্ধগোলকাকৃতি তাহলে 2πr², 2 ইন্টু 22/7 ইন্টু 21 হোল স্কোয়ার বর্গ ডেসিমিটার। তাহলে এটিকে আমরা সরল করে বর্গমিটারে প্রকাশ করি। তাহলে বর্গ ডেসিমিটার থেকে বর্গমিটারে যেতে গেলে কি করতে হবে
বর্গ কথাটি আছে, ডেসিমিটার থেকে মিটারে গেলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু বর্গ কথাটি আছে তাই দুবার 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 10 গুণ 10 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই সংখ্যাটি আমরা পেলাম। তাহলে প্রতি বর্গমিটারে 35 টাকা রং করতে খরচ হয়েছে। তাহলে এত বর্গমিটার রং করতে কত খরচ হবে? তাহলে এই সংখ্যাটিকে আমরা 35 দিয়ে গুণ করব। 35 দিয়ে গুণ করে আমরা কাটাকুটি করলে আমরা পাবো কত? 970.20 টাকা। 11 নম্বর অঙ্কটি, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করতে হবে। বুঝতেই পারছো ফাঁপা গোলক, এক্ষেত্রে কতটা পুরু তা বলা হয়নি, তাহলে আমরা এক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল দুটি গোলকেরই নির্ণয় করব এবং সেই বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করব। তাহলে প্রথম গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ব্যাসের দৈর্ঘ্য বাই 2, 21/2 সেন্টিমিটার। দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ব্যাসের দৈর্ঘ্য বাই 2 অর্থাৎ 17.5/2 সেন্টিমিটার। তাহলে প্রথম গোলকটি তৈরি করতে কতটা পাত লেগেছে, অর্থাৎ তার বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ সেন্টিমিটার, সূত্র ব্যবহার করলাম। দ্বিতীয় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr², সূত্র ব্যবহার করলাম। তাহলে অনুপাত কত হবে? এই সংখ্যাটিকে এই সংখ্যাটি দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলাম, 4π কেটে গেল। তাহলে এখানে এই সংখ্যাটিকে আমরা যদি সরল করি এভাবে লিখে, তাহলে আমরা পাচ্ছি কত? 36/25 অর্থাৎ 36:25। এটিই হলো নির্ণেয় অনুপাত। 12 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। ছবিটি লক্ষ্য করো, এই হলো গোলকটি, তার থেকে কি করা হয়েছে? ওপরের এই অংশটি কেটে নেওয়া হয়েছে, কেটে নেওয়া অংশ। তাহলে পড়ে থাকলো অবশিষ্ট অংশ এইটি, অর্থাৎ এইটি হলো নতুন গোলক। তাহলে আমরা প্রথমে গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর একক ছিল ধরে নিলাম এবং অবশিষ্ট যে গোলক বা নতুন গোলকটির ব্যাসার্ধ হলো ছোট হাতের আর একক, এটা আমরা ধরে নিলাম। তাহলে প্রশ্নানুযায়ী কি প্রথমে আয়তন কত ছিল? এই বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? 4π বড় হাতের r² বর্গ একক। এখন নতুন যে গোলকটি হলো তার বক্রতলের ক্ষেত্রফল কত? 4π ছোট হাতের r² বর্গ একক। তাহলে প্রশ্নানুযায়ী এখন যে বক্রতলের ক্ষেত্রফল আগের বক্রতলের অর্ধেক, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2r² সমান ক্যাপিটাল R²। তাহলে √2 ছোট হাতের আর সমান বড় হাতের আর। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন, মানে এই যে অংশটা, এই অংশটার আয়তন কত? তাহলে বড় গোলকটির আয়তন বিয়োগ ছোট গোলকটির আয়তন। তাহলে সেটা সমান আমরা কি লিখতে পারি? 4/3 পাই ইন্টু বড় হাতের আর কিউব মাইনাস 4/3 পাই ইন্টু ছোট হাতের আর কিউব। এর সাথে অনুপাত নির্ণয় করছি অবশিষ্ট নতুন গোলকের আয়তন, অবশিষ্ট গোলক বা নতুন গোলকের আয়তন। তাহলে অবশিষ্ট গোলক মানে এই ছোট গোলকটা, তার আয়তন কত? 4/3 পাই ইন্টু ছোট হাতের আর কিউব। তাহলে এখান থেকে দেখো 4/3 পাই কমন যাচ্ছে এবং অনুপাতের দুটি পদ থেকে কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কি? r³ মাইনাস r³ বড় হাতের আর মানে কত? √2r। তাহলে √2 ইন্টু ছোট হাতের আর বসিয়ে দিলাম, দিয়ে √2 কিউব মানে কত? √2 গুণ √2 গুণ √2, √2 গুণ √2 কত হয় জানো? 2। তাহলে 2√2 r³ মাইনাস r³ ওপর থেকে কমন নিলাম, কাটাকুটি করলাম হরের সাথে। তাহলে কি পড়ে থাকলো? 2√2 মাইনাস 1/1। তাহলে অনুপাতটা কত হবে? 2√2 মাইনাস 1 অনুপাত 1। 13 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে লিখতে হবে। ছবিটি লক্ষ্য করো, এই হলো ভূগোলক, তার দুইটি ছিদ্র রয়েছে, এই হলো তার অক্ষ। তাহলে ছিদ্র দুটি বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²। সেই অনুযায়ী দুটো ছিদ্রের ক্ষেত্রফল যা হবে আমাদের কি করতে হবে? বক্রতলের ক্ষেত্রফল থেকে বাদ দিতে হবে। তাহলে বৃত্তাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল কত হবে? দুটো যেহেতু আছে তাই 2, একটার হচ্ছে কি πr², তাহলে 22/7 ইন্টু 0.7 হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। যেহেতু দুটি আছে তাই 2 দিয়ে গুণ করেছি, করে এই সংখ্যাটিকে সরল করলে আমরা কত পাচ্ছি? 3.08 বর্গ সেন্টিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr²। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 14
ব্যাসার্ধ বলা আছে, তাহলে 14 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে ছিদ্র সহ ভূগোলকটির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এটিকে সরল করলে আমরা পাচ্ছি 2464 বর্গ সেন্টিমিটার। তাহলে ছিদ্র দুটির ক্ষেত্রফল যদি আমরা বাদ দিই তাহলে কত পাচ্ছি? 2460.92 বর্গ সেন্টিমিটার। 14 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? তাহলে একটি গুলির আয়তন কত বের করব এবং প্রথমে যে গোলকটি ছিল তার আয়তন কত বের করব। ওই আয়তন দিয়ে একটি গুলির আয়তন দিয়ে ভাগ করলে আমরা যে সংখ্যাটি পাবো সেটাই হবে নির্ণেয় গুলির সংখ্যা। তাহলে একটি গোলকটির আয়তন কত? 4/3 × 22/7 × 8 কিউব ঘন সেন্টিমিটার। তাহলে একটি নিরেট গুলির আয়তন কত? 4/3 × 22/7 × 1 কিউব ঘন সেন্টিমিটার। তাহলে এই সংখ্যাটিকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 8 কিউব মানে 512, অর্থাৎ 512টি নিরেটগুলি তৈরি করা যাবে। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবে। আজ এ পর্যন্তই।